শ্বেতপত্র একা একা করা হয়নি, গণমানুষকে সঙ্গে নিয়ে করা হয়েছে বলে মন্তব্য করেছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার দুপুরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শ্বেতপত্রে আওয়ামী লীগের গত 15 বছরের একটি লুটপাটের চিত্র তুলে ধরা হয়েছে। এ সময় অন্যান্য অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা খাতভিত্তিক দুর্নীতির চিত্র ও শ্বেতপত্র প্রণয়নের পদ্ধতি তুলে ধরেন। যে প্রশ্নগুলো আমরা এই হোয়াইট পেপার কমিটি রিপোর্টে এনেছি, যে দুর্নীতির যে বিভিন্ন ধরনগুলো, বিভিন্নভাবে যে আর্থিক ও অর্থনৈতিক বিভিন্ন খাতগুলোকে যে ধ্বংস করা হয়েছে এবং সংস্কার করা হয়নি, সেই জায়গাগুলোকে যদি হাত না দেওয়া হয়, এবং তাতে যেটা হবে, আমি কথা বলবো শেষ করে হবে, যে পুরনো যে দুর্নীতিবাজরা তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে, আমরা চাই না তারা কোনো না কোনোভাবে প্রতিস্থাপিত হোক। বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, আমি আমার যে অবৈধ অর্থ পাচারে আমি দেখিয়েছি যে আগে যেটা ছিল, এই দুর্নীতিটার একটা বড় অংশ বাংলাদেশের শ্যাডো ইকোনমিতে ছিল। মানে দুর্নীতি হয়েছে, দুর্নীতি করে টাকা করেছেন, কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করেছেন বিভিন্ন জায়গায়, সরকার ট্যাক্স পায় নাই, এটা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে আসে নাই, কিন্তু কর্মসংস্থান হয়েছে ইত্যাদি। কিন্তু এক পরবর্তীতে যে প্রবণতা আমরা দেখি সেটা হলো যে এটার বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, কিন্তু সবটাই যে দেশের বাইরে চলে গেছে তা না। শ্যাডো ইকোনমি কিন্তু এখনো আছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয়, তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে, 40 টাকা এখনো অর্থনীতির ভিতরে আছে। সুতরাং ওই দুইটাকে মিলানোটা বোধহয় ঠিক হবে। আমরা তো এর আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য বার্ত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। কারণ সবচেয়ে বড় প্রশ্ন হলো এখান থেকে বের হওয়ার উপায়টা। আমার মনে হয় বের হওয়ার 3টা সিঁড়ি আছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, মাইক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। এই 3টাই হলো সিঁড়ি, এর বাইরে বের হওয়ার কোনো পথ নাই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ হলো চুরির বর্ণনা দেওয়া, চোর ধরা নয়। আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি না, আমরা প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। এই ঘটনা কিভাবে ঘটলো, এটি হলো আলোচনার বিষয়। যেহেতু ব্যক্তিগত যদি আরো কোনো তথ্য উপাত্ত থাকে, এটা আপনারা দুদকে নিয়ে যান, সরকারের ফাইন্যান্সিয়াল ইউনিটে নিয়ে যান, ওই যে BFI বা বাংলাদেশ ব্যাংকে বা দুর্নীতি দমন কমিশনের কাছে নেন। এইটা তাদের কাজ হবে। আমাদের কাজ চোর ধরা না, আমাদের কাজ হলো চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি। অন্তর্বর্তী সরকারকে সুপারিশ জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, সরকারকে স্বচ্ছ থাকতে অন্তত আগামী 6 মাসের একটি পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে হবে। আগামী 6 মাস খুবই গুরুত্বপূর্ণ সময় দেশ ও জাতির জন্য, এবং যতক্ষণ না আগামী বাজেট না আসছে তার আগে আগামী 6 মাস সরকার কি অর্থনৈতিক ব্যবস্থাপনায় কি পরিকল্পনা নেয় এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, এর পরিমাপগুলো কি, এইগুলোকে একত্রিতভাবে একটি পরিকল্পনা জনগণের সামনে দিতে হবে। একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুততার সাথে দরকার। 6 মাসের হিসাব দরকার, 6 মাসের এই গত 6 মাসের হিসাব দরকার। আগামী 6 মাসের আমার একটা কর্ম পরিকল্পনা দরকার। 2 বছরের একটি মধ্যমেয়াদী ধারণা আমাদের দরকার। এই মধ্যমেয়াদী ধারণা যদি সামনে না থাকে, তাহলে আমরা বিদেশিদের সাথে কিন্তু কথা বলতে পারবো না। গত 15 বছরের দুর্নীতিতে কারা এগিয়ে, সেই তথ্য তুলে ধরেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই প্রধান। আপনারা দেখেছেন ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণের পরিমাণ, যে সমস্ত অবলোপন হয়েছে সেইখানে সেই অবলোপনের বিষয়, এবং যে সমস্ত মিথ্যা সম্পদের ভিত্তিতে যেখানে টাকা নেওয়া হয়েছে, এবং এখনো যে পরিস্থিতি বিদ্যমান, সেই হিসেবে ব্যাংকিং খাত 1 নম্বরে আসে। 2 নম্বরে যায় হলো অবকাঠামো। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে সেতু স্থির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত।
আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি যে এই খাতটিকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত, প্রযুক্তি খাত। প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে। এখানে যে সমস্ত সংগ্রহ, ক্রয় ইত্যাদি হয়েছে, এটা একটা অভিনব পদ্ধতিতে হয় এবং এটার বাজার সম্বন্ধে লোকজনের ধারণা খুব কম। আপনি 100 টাকার অ্যাপকে আপনি লক্ষ টাকায় কিনেছেন, ওইটাকে আবার আপনি ভাড়া দিয়েছেন, আপনি যেটা করবেন বলেছিলেন সেটা করেন, যন্ত্রপাতি এনেছেন পুরানা, এবং দেখেন সেই বিচারে বাংলাদেশে ইন্টারনেটের গতি পৃথিবীর থেকে কত শ্লথ এবং একই রকম ভাবে দামও কত বেশি। আমার এটা ব্যক্তিগত পর্যবেক্ষণ। তারপরেও যে সমস্ত মাপকাঠি আছে তার উপরে বাংলাদেশ থাকবে। বাংলাদেশ এখন আসলে, আমি তো অন্যান্য দেশ নিয়ে কাজ করি জাতিসংঘে, আমি আপনাদের বলতে পারি এইটা এলডিসি গ্রুপে থাকার মতো দেশ না। এটা কোনোভাবেই মিলে না আমাদের যে সক্ষমতা, যোগ্যতা, কার্যকারিতা, আয়তন, এটা দিয়ে এখানে এলডিসিতে থাকার কোনো কারণ নেই। স্বল্প সময়ের এই শ্বেতপত্রে দুর্নীতির সব ফিরিস্তি ব্যাখ্যা করা সম্ভব না হলেও কি পরিমাণ লুটপাট হয়েছে তার একটি ধারণা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন উপস্থিত অর্থনীতিবিদরা। অর্থাৎ পলিসি করে দুর্নীতির পথ সুগম করা হয়েছে। হাকিম মাহি, ঢাকা জার্নাল। যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে